লেখা উঠে এসেছে তোমার স্বদেশের বুক থেকে, এই লেখা উঠে এসেছে এদেশের প্রতিটি নদী থেকে। যেসব নদী তরঙ্গায়িত হতো তোমার প্রতিটি শিরা উপশিরায়। এই লেখা উঠে এসেছে সেই সব ক্ষেত থেকে যাদের ফসলের ঢেউ ধারণ করত তোমার হৃদয়। এই লেখা উঠে এসেছে তোমার প্রাণের স্বদেশের গাছের শেকড়, পাখির বাসা, মাছের চোখ, কৃষকের চঞ্চল লাঙল, শ্রমিকের শ্রমনিষ্ঠ হাত, শত শত শহীদের জনক জননীর বিলাপ, বিচ্ছেদ কাতর পক্ষিণীর মতো জীবন সঙ্গিনীর দীর্ঘশ্বাস আর সন্তানের আর্তনাদ থেকে। এই লেখা উঠে এসেছে সেই সিঁড়ি থেকে যেখানে পড়েছিল ঘাতকের গুলিবিদ্ধ তোমার লাশ। এই লেখা উঠে এসেছে তোমার বুক জোড়া রক্তাক্ত গোলাপ থেকে, বুলেটে ছাঁচড়া হয়ে যাওয়া নবপরিণীতার মেহেদি রাঙা হাত এবং শিশুর নেকড়ে খোবলানো শরীর থেকে। তোমার দিকে ওরা ছুড়ে দিয়েছিল মৃত্যু, কিন্তু ওরা জানতো না কোনো কোনো মৃত্যু জীবনের চেয়েও সতেজ মহিমান্বিত। তোমার মৃত্যুর কাছে কোটি কোটি জীবন আজও নত যেন। তোমার গুলিবিদ্ধ শরীর এখনো রাজপথ উপচে পড়া মিছিলের সামনে। যেখানে সমাজ বদলে ফেলার প্রেরণায় বাংময় হয় কোনো তরুণ কণ্ঠ, সেখানে বেজে ওঠে তোমার কণ্ঠস্বর। যেখানে বুলেটের আঘাতে ঢলে পড়ে কোনো সংগ্রামীর শরীর, সেখানে আবার লাফিয়ে পড়ে তোমার দীর্ঘ ঋজু দেহ। যেখানে প্রতিবাদে উত্তোলিত হয় বাহুর অরণ্য, সেখানে সবচেয়ে উঁচু তোমার সূর্য ঝলসিত ভাব। এমন কোনো হাইরাইজ দালান নেই এই শহরে যা তোমার উচ্চতাকে খর্ব করতে পারে। এই তো আমরা দেখছি রৌদ্রময় মাঠে মধ্যবয়সী কৃষকের সঙ্গে তুমি লাঙল ঠেলছ কড়া পড়া হাতে। এই তো তুমি খালি পায়ে এবড়ো থেবড়ো জমিনে হেঁটে হেঁটে গুণ টানছ নদীতে, দাঁড় বাইছ মাঝির সঙ্গে, কারখানার চাকা ঘোরাচ্ছ মজুরের সঙ্গে, কাদায় দেবে যাওয়া চাকা ঠেলে তুলছ গাড়িয়াল ভাইয়ের হাতে হাত লাগিয়ে। সুন্দর ও কল্যাণের স্বপ্ন দেখছ আদর্শবাদী তরুণের স্বপ্নে মিশে গিয়ে। এই তো তুমি অডেসিউসের মতো বেরিয়ে পড়েছ নব অভিযানে। কসাইখানাকে ফুলের বাগান বানানো যার সাধনা, তুমি সেই সাধনার অকম্পিত শিখা। তোমাকে ওরা অবজ্ঞায়, অপমানে, অবহেলায় ঠেলে দিয়েছিল এই বাংলার অজপাড়া গাঁয়ে এক কবরে। অথচ আজ ৫৬,০০০ বর্গ মাইল জুড়ে তোমারই পদধ্বনি, আলো জাগানো ভাস্বর পদধ্বনি। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। শৈশব, কৈশোর ও যৌবনের তার অনেকটা সময় কেটেছে এখানে। জীবনের শেষ ঠিকানাও হয়েছে টুঙ্গিপাড়ার এই সবুজ শ্যামলিমায়। প্রিয় দর্শক, কথা বলছি টুঙ্গিপাড়া থেকে।
স্বাধীনতা তুমি রবি ঠাকুরের অজর কবিতা, অবিনাশী গান। স্বাধীনতা তুমি কাজী নজরুল, ঝাঁকড়া চুলের বাবরি দোলানো মহান পুরুষ, সৃষ্টি সুখের উল্লাসে কাপা। স্বাধীনতা তুমি ফসলের মাঠে কৃষকের হাসি। স্বাধীনতা তুমি রোদেলা দুপুরে মধ্য পুকুরে গ্রাম্য মেয়ের অবাধ সাঁতার। প্রিয় দর্শক, বাঙালির স্বাধীনতার স্বপ্নদ্রষ্টা, বাঙালির স্বাধীনতা স্বপ্নের রূপকার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতি বিজড়িত সেই পুকুর। প্রিয় দর্শক, 1920 সালের 17 মার্চ গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার এই বাড়িতে জন্মগ্রহণ করেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তখন এই বাড়িটি এরকম ছিল না, ছিল আটচালার একটি টিনের ঘর। বঙ্গবন্ধুর শৈশব ও কৈশোর কেটেছে এই বাড়িতে, কিন্তু এই আটচালা টিনের ঘরটি 1971 সালে পাকিস্তান হানাদার বাহিনীর আক্রোশের শিকার হয়। পাউডার ঢেলে এই বাড়িটি সহ পুরো এলাকা জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া হয়। তারপর ধীরে ধীরে নির্মিত হয়েছে এই বাড়িটি। আমরা কথা বলছি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মীয় শেখ বোরহানউদ্দিনের সাথে। এই পাশের বাড়িতেই থাকেন। আপনার বঙ্গবন্ধুর সাথে আপনার যে স্মৃতি এবং তার সম্পর্কে আপনার বক্তব্য শুনবেন। বঙ্গবন্ধুর সঙ্গে আমার সব থেকে একটা কথাই বেশি মনে পড়ে, কারণ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যখন আগরতলা ষড়যন্ত্র মামলা থেকে জেল থেকে বেরিয়ে আসে, হাজার হাজার লোক ওনাকে দেখতে যায়। আমিও তখন দেখতে যাই। আমার বাসা কলাবাগানে ছিল, কিন্তু আমি তখন দেখতে চান্স পেলাম না। পরে আমি ফিরে আসি। পরের দিন সকালবেলা খুব ভোরে উঠে ওনার বাসায় গেলাম। যাওয়ার সঙ্গে দেখি বঙ্গবন্ধু নিচে বসে আছে, পাইপ পরিষ্কার করতেছে। আমি যাওয়ার সঙ্গে সঙ্গে ওনাকে সালাম দিলাম। উনি আমাকে জড়িয়ে ধরে বুকের ভিতর নিয়ে যে আন্তরিকতা আর স্নেহের সঙ্গে যে আদর করলেন, সেই স্মৃতিটাই আমার বারবার মনে পড়ে। 15ই আগস্ট 1975 সালে তখন তো বুঝতেই পারেন যে বঙ্গবন্ধু নেই, আমাদের অবস্থা কি হয়। চারিদিকে লোকে শুধু বাড়িতে এসে ভিড় করতেছে, আর পুলিশ এসে তখন আমাদেরকে বিভিন্ন ধরনের কথা বলতেছে। একবার এই কবরস্থান খুঁজতে বলতেছে 5টা, একবার বলে 7টা, একবার বলে 14টা। আপনাদের কাউকে জানাজা পড়তে আমাদের কোনো সুযোগ দেয়নি জানাজা পড়ার। কাউকে তখন ঢুকতে দেয়নি। আপনাদের আত্মীয়স্বজন যারা এখানে এসেছিলেন কাউকে জানাজাতে লাস্টে বলছিল যে ওনার লাশ কেউ দেখার মতন আছে নাকি, ফ্যামিলি মেম্বার। তখন আর কি ওনার চাচিরা আর কি কয়েকজন দিয়ে দেখছিলেন। জানাজা তো পড়তে দেওয়া হয়নি, কিন্তু আপনাদেরকে লাশ কি দেখতে দেওয়া হয়নি? ওই কয়েকটা লোককে লাশ দেখতে দিচ্ছে, আর তাছাড়া পরে সে প্রথম দিক থেকে না, শেষের দিকে। তারপরে আমরা তো এখান থেকে চলে যাই এবং আমাদেরকে ধরে বের করে দেয় যে এখান থেকে সরে যাও। প্রিয় দর্শক, এতই নির্মম, এতই নিষ্ঠুর এই হত্যাকাণ্ড, নিয়তি এতই নিষ্ঠুর যে রক্তের সম্পর্কে যে আত্মীয় তাদেরকেও শেষবারের মতো দেখতে দেওয়া হয়নি বঙ্গবন্ধুর সেই মুখচ্ছবি।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শৈশবে এই জিটি প্রাইমারি স্কুলে তৃতীয় শ্রেণী পর্যন্ত অধ্যয়ন করেছিলেন। সেই জিটি প্রাইমারি স্কুল বর্তমানে গিমাডাঙ্গা সরকারি উচ্চ বিদ্যালয়। অনিল কৃষ্ণ বিশ্বাস এই স্কুলের প্রাক্তন ছাত্র এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দীর্ঘদিনের রাজনৈতিক কর্মী, যিনি 14ই আগস্ট 1975 সাল সন্ধ্যা পর্যন্ত গণভবনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সঙ্গে ছিলেন। আমরা কথা বলছি তার সঙ্গে। 1975 সালে 14ই আগস্ট সন্ধ্যায় আমি ওনার সঙ্গে গণভবনে দেখা করি। আমি এবং আমার এক বন্ধু সালাইমান খলিফা দুইজনে ওনার সঙ্গে দেখা করি। ওই দিন রাত্রি আমরা দেখা করে চলে আসি। আমরা যখন লঞ্চে উঠে শুনি যে ওনাকে গুলি করে মারা হয়েছে। লঞ্চের স্টাফ আমার কাছে আসলো, বলে এই বিশ্বাসবাবু, এই খলিফা সাহেব আসেন, যে আপনারা গল্পগুজব করলেন, বঙ্গবন্ধু দেখেন, স্মৃতিতে শোনেন। তখন আমরা সে লঞ্চের উপরে ছাড়াঙের কাছে দিয়ে ওই টিম আমরা রেডিওতে জানতে পারি যে ওনাকে গুলি করে হত্যা করা হয়েছে। অনিল কৃষ্ণ বিশ্বাসের এই বেদনার্ত হৃদয়, এই স্কুলের এরকম হাজারো প্রাক্তন ছাত্র এবং বর্তমানে যে ছেলেমেয়েরা স্কুলে পড়াশোনা করছে, তারা প্রত্যেকেই দেশ গঠনে এবং আমাদের মুক্তিযুদ্ধের মূল্যবোধে তারা প্রত্যেকেই এক একজন বলিষ্ঠ মানুষ হিসেবে গড়ে উঠুক, এই প্রত্যাশা আমাদের। আজ 15ই আগস্ট, বাঙালি জাতির ইতিহাসে কলঙ্কিত একটি দিন। 1975 সালের এই দিনে ইতিহাসের রাখাল রাজা, বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের মহানায়ক, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কয়েকজন চক্রান্তকারী সেনা সদস্যের হাতে নির্মমভাবে সপরিবারে নিহত হন। এটি বাংলাদেশের ইতিহাসে নৃশংসতম রাজনৈতিক হত্যাকাণ্ড। শুধু বঙ্গবন্ধুই নন, রাজনীতির সাথে যুক্ত নন এমন নারী, শিশু কেহই সেদিন রেহাই পায়নি ঘাতকের বুলেট থেকে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে যেভাবে নৃশংসভাবে হত্যা করা হয়েছিল, সেই লজ্জা সমগ্র বাঙালি জাতির। এবং তার চেয়েও নৃশংসভাবে তাকে এই অজপাড়াগায়ে অমর্যাদায়, অপমানে, অবহেলায় সেই সামরিক কর্মকর্তাদের তত্ত্বাবধানে এখানে দাফন করা হয়েছিল। সেই দাফন প্রক্রিয়ায় মুষ্টিমেয় অল্প কয়েকজন বাঙালিকে অংশগ্রহণ করতে দেওয়া হয়েছিল। আমাদের সাথে রয়েছেন তাদের মধ্যে কয়েকজন। মিলিটারি যখন হেলিকপ্টারে করে বঙ্গবন্ধুর লাশ নিয়ে এখানে পৌঁছলো, তখন আপনি কি দেখেছিলেন? আব্দুল হালিম নাম করে মিস্ত্রি, তার ছেলে আইয়ুব আলীরই ডাইয়ে আনলো ওই এসন ভৈরির বাড়ির থেকে, আনিয়ে সেই প্রেজেন্ট খোলার পরে দেখা যায় ঠিক শেখ মুজিবই এই সাইডটা রক্ততে কালা হয়ে রয়েছে। আর এই বাম সাইডটি 17টা গুলি, তার একটা গুলি খুব বড় হয়ে বার হয়ে গেছিলো। আর হাতের কোনো আঙ্গুল ছিল না, ফেস্টা হয়ে গেছে ওগুলোটি। এই আমরা দেখলাম দাঁড়াইয়া, পরে শেষে ওনারে বার করে সে ওই বাঙ্গা একটা বালতি, ওই হেডমাস্টারের হিন্তিয়া, তার নামও রজব আলী, সেইটি বালতিটা নিয়ে আসলো যাইয়া ওইখানে একটা পুষ্কুর নিয়ে আসে, সেইটি পানি নিয়ে গোসল টোসল করালো। ওই সেই পানি দিয়া ওনার নিজের দেওয়া কাপড়, একটা খদ্দর লাল ফড়িয়া, একটা কালো ফড়িয়া, দুটো খদ্দর কাপড় নিয়ে তার পালি ফেড়াই দিয়ে তাই যে কাহন দেওয়া ছিল। আর এই এখানে দোকান ছিল, সেই 570 একটা সাবান এনে তাই দিয়ে তারে পরিষ্কার করা হয়েছিল আর কি। জানাজার সময় 30-35 জন লোক হয়েছিল, তার বেশি হয়েছিল না, বহুত লোক ছিল পাশে, আর লোক কাছাতে ছিল না। প্রিয় দর্শক, বঙ্গবন্ধুর কফিন বহনকারী এবং দাফনকারী আক্কেল আলী। ডিসি সাহেব আর এসপি সাহেব এসে আমাকে এখানটা 4 জন লোক বাঁচিয়ে নিয়ে গেল ওই কফিন আনার জন্য। তো তার ভিতরে আমি ছিলাম, আর কয়েকজন ছিল মারাও গেছে, আর কয়েকজন আছে। তখন
যাই কফিনে আনলাম যাইয়া আগে গাড়ি এনে যখন এখানে আনা হলো তখন এই মেহমান সব ছিল, মৌলবী সব ছিল, এই মসজিদে মেহমান সব ওই এই মেজার সাথে কথা বলেছিল ওই কফিন তো ছিল একার রিপিট করা। তখন ওই আমার তো ভাই মিস্ত্রি তাহলে ডাকে এনে ওই কফিন খোলা হলো। খোলার পর দেখা গেল যে ওই আমরা একটা সাদা লং ক্লাস কাপড় দিয়ে তার ওই ইয়ে আছে জামা টামা পাঞ্জাবি লুঙ্গি লুঙ্গি সবই আছে, রক্ত সব। তখন আর কি মৌলবী সব ওই মেজার সাহেবের বুঝলো যে এখানে গোসল দিতে হবে, ওনার দাহন টাহন করতে হবে। 15 মিনিট টাইম দিল। 15 মিনিট টাইম দিল, 15 মিনিট টাইম তো পাট গাছিতে আসা সম্ভব না। তখন এখানে একটা দোকান ছিল ওই খাল পাড় এখানে হলুদ্দারে, সেই আমার মামা দৈমস্তুবার সেই দোকানটা এখন 570 সাবান আনলাম আমি। আর ওই বালতি কলস ওনার ওই চাষি ছিল, মাঝে চাষি ছিল, তারই বালতি কলস আনি পানি চিনি এনে গোসলাম। পরে আপনার ওই বাক্স যখন খোলা হলো, খোলার পর সেখানে গোসলের ইয়ে হলো, সব কিছু আনলাম। পরে তখন গোসলাম, আমার নানা ছিল নাম করে, সে মারা গেছে। আমরা 2 নানা নাতি গোসল দিই, 2-4 জন আছে, তারা ওই গোসলের সাথে চল না। তখন গোসল যখন দেয় তখন তো ওই সব কিছু আপনার এই বডিটা এটি আপনার যা হয়ে গেছিল বুকটা। আর এই ডাইনে তো আঙ্গুল একটা ঝুলিয়ে এরকম ছিল ওই চামড়ার সাথে। আর ওই যে সাইড পড়েছিল ওই হলের পর ওই যেখানে মারছে একটা সাইড কালো হয়েছিল। প্রিয় দর্শক, এমনই হতভাগ্য এ জাতি যে জাতির জনকের প্রতি শেষ শ্রদ্ধা জ্ঞাপনের সুযোগও তারা পায়নি। যে অল্প কয়েকজন মানুষ সেই সুযোগ পেয়েছিলেন তাদের মধ্যে একজন ফলতু ফকির। আমরা আসছিলাম, অনেক লোক আইছিল, সব দাবড়াই দিল। আমরা কয়েকজন মানুষ ঢুকে গেছিলাম। গোসলে ছিলাম না, আমি ছিলাম জানাজায়, গোসলের সময় ছিলাম না, মানে ফাঁসে ছিলাম। তারপরে জানাজা পড়েছেন। তো আপনারা যে 30-32 জন যে জানাজায় অংশ নিয়েছিলেন, তো যে সেনা সদস্যরা এসেছিল লাশের সাথে, তারা কি জানাজা পড়েছিল? তারা এক সাইডে ছিল, তারা জানাজা পড়েনি, তারা সাইডে দাঁড়িয়ে ছিল। প্রিয় দর্শক, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মরদেহটি কফিন থেকে অবমুক্ত করেছিলেন এই আইয়ুব মিস্ত্রি এবং তার বাবা হালিম মিস্ত্রি। এই আইয়ুব মিস্ত্রি তখন 15 বছরের কিশোর। আমরা কথা বলছি আইয়ুব মিস্ত্রির সাথে। সেনা সদস্যকে দিয়ে বেটাতে আমাকে ডাকতে, আমরা 2 বেটা মিস্ত্রি, আমাকে ডাহে নিয়ে আইছে। ডাহে নিয়ে আসার পরে ওই কফিন বক্স আমরা 2 বেটা খুলেছি। খোলার পরে আর কি দেখছি যে বঙ্গবন্ধুর বুকের পরে একটা এই সাদা কাপড় ছিল, সাদা কাপড়ের সরাই দেওয়ার পরে দেখছি তারপরে বরফ দেওয়া, বঙ্গবন্ধুর মুখে, বুকে, পেটে সব জায়গা আর কি বরফ দেওয়া ছিল। সে বরফ সরাই দেওয়ার পরে আর কি ওনারে নিচে নামানো হলো আর কি। নামানোর পরে দেখা হয় তার বুকে গুলি, এই বুকি, এই জায়গা বুকে গুলি, অনুমানিক 17টার গুলির মতো, আমার তখনকার 17টার গুলি, বুকি গুলি আর হাতে গুলি তখন আর কি। আর ওনার যে শুকো খাতে ওই শুকোর প্যাকেট ছিল এই পকেটে, আর ওনার চশমা ছিল আর এক সাইড পকেটে। আর ওই যে পাইপ, সেই পাইপ খাতেন বঙ্গবন্ধু, সেই পাইপটা ছিল ওই 2 ট্যাঙ্কের মাঝখানে দিলাম। ওনার একটা করা ছিল একটা সাদা লুঙ্গি আর পাতলা গেঞ্জি আতলা আর পাতলা পাঞ্জাবি। প্রিয় দর্শক, ইতিহাসের এই মহানায়ককে সমাধিস্থ করতে এসে সেই চক্রান্তকারী সেনা সদস্যরা ভীত সন্ত্রস্ত হয়ে পড়েছিল। জনগণের আক্রোশ, প্রতিরোধ এবং ক্ষোভের কারণ থেকে বাঁচবার আশঙ্কায় তারা স্বল্প সময়ে, স্বল্প আয়োজনে তারা সামান্য কাফন পরিয়ে দ্রুত এই টুঙ্গিপাড়া থেকে পালিয়ে গিয়েছিল সেদিন।
প্রিয় দর্শক, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধির পাশেই চিরনিদ্রায় শায়িত রয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রিয়তম পিতা শেখ লুৎফর রহমান এবং প্রিয়তম মাতা শেখ সায়রা খাতুন। প্রিয় দর্শক, পাকিস্তান শাসক গোষ্ঠী, পাকিস্তান আর্মি যে মহান নেতাকে স্পর্শ করতে পারেনি, কতিপয় বাঙালি সেনা সদস্যের চক্রান্তে নিহত হয়েছেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আমাদের বাঙালির প্রত্যেকটি হৃদয়, বাঙালি জাতির বিবেক স্তম্ভিত। সেই রক্তের ঋণ বহন করে চলেছে বাঙালি জাতি। এখানে চিরনিদ্রায় শায়িত আছেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আজ জাতি মহান শ্রদ্ধা ভরে স্মরণ করছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। এসেছে কান্নার দিন, কাঁদো বাঙালি কাঁদো। জানি দীর্ঘদিন কান্নার অধিকারহীন ছিলে তুমি। হে ভাগ্য হত বাংলার মানুষ, আমি জানি 21 বছর তুমি কাঁদতে পারোনি। আজ কাঁদো, আজ প্রাণ ভরে কাঁদো। এসেছে কান্নার দিন, দীর্ঘ 2 দশকের জমানো শোকের ঋণ আজ শোধ করো অনন্ত ক্রন্দনে। তোমার বক্ষমুক্ত ক্রন্দনের আবেগী উচ্ছ্বাসে আজ ভেসে যাক, ডুবে যাক এই বঙ্গীয় বদ্বীপ। মানুষের একত্রিত কান্না কত সুন্দর হতে পারে মানুষ জানে না। এবার জানাও, এবার জানুক। মাটি থেকে উঠে আসা ঝিঝির কান্নার মতো তোমাদের কল্লোলিত ক্রন্দনের ধ্বনি শুনুক পৃথিবী। কাঁদো তুমি পৃথিবী কাঁপিয়ে কাঁদো আজ। কান্নার আনন্দ বঞ্চিত হে দুর্ভাগা দেশের মানুষ, তুমি দুধ না পাওয়া ক্ষুধার্ত শিশুর মতো কাঁদো। তুমি ভাই হারানো নিঃসঙ্গ বোনের মতো কাঁদো। তুমি পিতা হারানো আদুরে কন্যার মতো কাঁদো। তুমি জলোচ্ছ্বাসে নিঃস্ব মানুষের মতো কাঁদো। তুমি সদ্য প্রসূত মৃত সন্তানের জননীর মতো কাঁদো। যখন কাঁদতে চেয়েছিলে তখন কাঁদতে না পারার অসহায় ক্ষোভে বেদনায় তুমি অক্ষম ক্রোধে কাঁদো। 21 বছর পরে আজ মেঘ ফুঁড়ে উঠেছে মুজিব সূর্য বাংলার আকাশে। উল্লাসে নয়, কান্নার মঙ্গল ধ্বনিতে আজ আবাহন করো তারে। কাঁদো বাঙালি কাঁদো, এসেছে কান্নার দিন মুজিববিহীন এই স্বাধীন বাংলায়। আজ উৎপাটিত বটপত্রের শুভ্র কষের মতো চোখ বেয়ে ঝরুক তোমার অশ্রুবিন্দু রাশি। আজ কাটা খেজুর গাছের উষ্ণ রসের মতো বুকের জমানো কান্না ঝরুক মাটির কলসে। 21 বছর পর আজ এসেছে অগাস্ট। অগাস্ট ইজ দ্য ক্রুয়েলেস্ট মান্থ। অগাস্ট শোকের মাস, পাপমগ্ন নির্মম নিষ্ঠুর। তাকে পাপ থেকে মুক্ত করো কান্নায় কান্নায়। কাঁদো বাঙালি কাঁদো।